প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি ঢাকা বোর্ডে 2025 সালে এসেছিল। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে নিই। এসিআই কোম্পানি লিমিটেড এর অনুমোদিত মূলধন 4 লক্ষ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের 40,000 শেয়ারে বিভক্ত। একটি জমি ক্রয়ের জন্য 5,000 শেয়ার ইস্যু করা হয়। 10% অবহারে 30,000 শেয়ার জনসাধারণের উদ্দেশ্যে ইস্যু করা হয়। কোম্পানি 32,000 শেয়ারের আবেদনপত্র পায়। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়। কোম্পানি অবলেখকের কমিশন বাবদ নগদ 30,000 টাকা প্রদান করে। এরপর করণীয় কতে বলা হয়েছে শেয়ার প্রতি অবহার ও মোট অবহারের পরিমাণ নির্ণয় করো। তো এখানে দেখেন 10% অবহার। 10% অবহার বলতে বোঝায় যে আমরা যে প্রতিটি শেয়ার এখানে 10 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছিল তার 10% ছাড়ে আমরা শেয়ারটি ইস্যু করব। তো এখানে এই 10% ছাড় বা বাটা যেটাই বলেন সেটাই হলো কি অবহার। তো এখানে আমাদের এই 10% অর্থাৎ 10 টাকা 10% করলে কত হয় 1 টাকা, সেটাই হলো শেয়ার প্রতি অবহারের পরিমাণ। তো আমরা এখানে লিখব শেয়ার প্রতি অবহার। শেয়ার প্রতি অবহার, শেয়ারের মোট মূল্য কত, মানে প্রতিটি শেয়ারের 10 টাকা। তাহলে এখানে 10 গুণ 10% করলে কত হয় 1 টাকা। তার মানে প্রতি শেয়ারে আমাদের এখানে অবহার কত 1 টাকা। এবার দেখেন মোট অবহার। মোট অবহার বলতে দেখেন আমরা এখানে শেয়ার ইস্যু করেছিলাম কত 30,000 শেয়ার, কিন্তু আমরা আবেদন পেয়েছিলাম 32,000 শেয়ার। কিন্তু আবেদন 32,000 পেলেও আমরা জনসাধারণের নিকট কিন্তু 30,000 শেয়ারই আমরা ইস্যু বন্টন করব। কারণ যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি 30,000 শেয়ার ইস্যু বন্টন করব, সেই জন্য। তাহলে আমাদের যে ইস্যুকৃত শেয়ার ছিল তার চেয়ে বেশি হবে না। তো এখানে আমাদের ইস্যুকৃত শেয়ার ছিল কত 30,000। তাহলে 30,000 গুণ প্রতি শেয়ারের মূল্য ছিল কত অবহারের 1 টাকা। তাহলে 30,000 গুণ 1 করলে কত হয় 30,000 টাকা। তার মানে মোট অবহারের পরিমাণ এখানে 30,000 টাকা। এবার খতে দেখেন বলা হয়েছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও ব্যাখ্যা ব্যতীত। তার মানে আমাদের জাবেদা করতে বলা হয়েছে, তবে ব্যাখ্যা দেওয়া লাগবে না। তো জাবেদা আমরা করব সেখান থেকে যেখানে যেখানে লেনদেন সংঘটিত হবে সেখান থেকে। তো এখানে দেখেন প্রথমে বলা হয়েছে এসিআই কোম্পানি লিমিটেড এর অনুমোদিত মূলধন 4 লক্ষ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যে 40,000 শেয়ারে বিভক্ত। এটা কোনো লেনদেন নয়, তাই এটা জাবেদা হবে না। এরপরে দেখেন একটি জমি ক্রয়ের জন্য 5,000 শেয়ার ইস্যু করা হয়। তো আমরা জানি জমি ক্রয় করলে আমরা তাকে হয় নগদে অথবা ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করি, কিন্তু এখানে বলা হয়েছে যে তাকে শেয়ার ইস্যু করা হচ্ছে, তার মানে শেয়ার দ্বারাই আমরা এই জমিটা ক্রয় করছি। তাহলে আমাদের এখানে জমি ক্রয়ের জন্য পক্ষ বের করতে হবে। ঠিক এইভাবে কি করা হলো, জমি ক্রয় করা হলো। তাহলে জমি হিসাবে একটি পক্ষ, আরেকটি পক্ষ হলো যেহেতু তাকে আমরা শেয়ার দিচ্ছি, তাহলে আরেকটি পক্ষ হলো শেয়ার মূলধন। তাহলে আমরা আগে পক্ষ দুইটা এখানে লিখে নেব। একটি হলো জমি হিসাব, আরেকটি পক্ষ হলো শেয়ার মূলধন। এবার দেখেন জমি আমাদের কি সম্পদ, আর এই লেনদেনের ফলে আমাদের জমি সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই জমি হিসাব ডেবিট। আর জমির মূল্য হবে এখানে তাকে যেহেতু আমরা 5,000 শেয়ার ইস্যু করছি আর প্রতিটি শেয়ারের মূল্য ছিল কত 10 টাকা করে, তাহলে 5,000 গুণ 10, এখানে কিন্তু অবহারের কথা উল্লেখ নেই। তাহলে আমাদের মোট মূল্যই হবে অর্থাৎ 5,000 গুণ 10, তার মানে এখানে 50,000 টাকা আমাদের কি হচ্ছে জমি সম্পদ বৃদ্ধি পাচ্ছে ডেবিট। আরেকটি পক্ষ কি শেয়ার মূলধন, শেয়ার মূলধনও বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি মূলধন বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট। তাহলে ওই একই পরিমাণ টাকায় আমাদের এখানে মূলধন হিসাব ক্রেডিট হবে। আমরা যদি পাশে এখানে টাকা লিখে দিই তাও হবে যে আমাদের এখানে 5,000 শেয়ার ইস্যু করছি প্রতিটি 10 টাকা করে জমি ক্রয় বাবদ। এবার দেখেন পরে আমরা আবার পড়ব। দেখেন বলা হয়েছে কি যে 10% অবহারে 30,000 শেয়ার জনসাধারণের উদ্দেশ্যে ইস্যু করা হয়। এটাও কোনো লেনদেন নয়, তাই জাবেদা হবে না। তার মানে আমরা বিক্রি করব বলে আমরা শেয়ার কি করলাম ইস্যু করলাম, তবে 10% অবহারে মানে 10% ছাড়ে। তো এরপরে দেখেন কোম্পানি 32,000 শেয়ার আবেদনপত্র পায়, এর জাবেদা হবে। তার মানে যারা শেয়ার ক্রয় করবে তারা আবেদন করলো টাকা দিয়ে ব্যাংকের মাধ্যমে। তাহলে আমরা এখানে যে 32,000 শেয়ার আবেদন পাচ্ছি তার জন্য আমাদের জাবেদা হবে একটি পক্ষ ব্যাংক হিসাব, যেহেতু আমরা ব্যাংকের মাধ্যমে টাকাটা পাচ্ছি, অর্থাৎ যারা শেয়ার কিনবে তারা আমাদের ব্যাংকের মাধ্যমে শেয়ার আবেদন করে থাকে। তাহলে এই লেনদেনগুলো ব্যাংকের মাধ্যমে সংগঠিত হয়। তাহলে একটি পক্ষ হলো ব্যাংক হিসাব, আরেকটি পক্ষ হলো যেহেতু আমরা আবেদন বাবদ টাকা পাচ্ছি, তাহলে আমরা এখানে আরেকটি পক্ষ লাগবো শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব। এবার দেখেন আমরা শেয়ার আবেদন পাচ্ছি কত শেয়ারের, সেটা আমরা এখানে লিখব। ছোট করে আমরা এখানে লিখে দিই 32,000 শেয়ার আবেদন পাচ্ছি। তো প্রতি শেয়ারের মূল্য কত টাকা করে 9 টাকা করে। কেন, ওই যে 1 টাকা বাটা,
তো 1 টাকা বাটা বা ওভার যেটা বাদ দিলাম 10 টাকা থেকে, তাহলে 9 টাকা হয়। তার মানে যারা শেয়ার ক্রয় করবে তারা আমাদের কাছে এই 9 টাকা করে 32,000 শেয়ার ক্রয়ের জন্য আবেদন করলো। তাই আমাদের ব্যাংক সম্পদ বৃদ্ধি পেল, তাই ব্যাংক হিসাব এখানে ডেবিট। আরেকটি পক্ষ যেহেতু আমরা শেয়ার আবেদন পেলাম, তাই শেয়ার আবেদন হিসাব এখানে আমাদের কি হবে, ক্রেডিট। টাকা হবে 32,000 গুণ 9, তার মানে 2,88,000। আমরা ডেবিটের ঘরে 2,88,000 লিখলাম, ক্রেডিটের ঘরেও 2,88,000 টাকা লিখলাম। এবার দেখেন বলা হয়েছে কি, দেখেন যে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। তার মানে আমরা যে এখানে শেয়ার ইস্যু করেছিলাম 30,000, কিন্তু আমরা আবেদন পেয়েছি 32,000, তাহলে অতিরিক্ত কত, 2,000। এই 2,000 শেয়ার যারা আবেদন করেছিল তাদেরকে আমরা শেয়ার দিতে পারিনি, ফেরত দিয়ে দিয়েছি। তাহলে বাকি শেয়ার কি করলাম, বাকি শেয়ার যারা শেয়ার আবেদন করেছিল তাদেরকে শেয়ার পরিশোধ করলাম, মানে শেয়ার বন্টন করলাম। সেই কথা এখানে বলা নেই, তবুও আমরা এখানে বুঝে নেব। তার মানে এখানে আমরা যে আবেদন যারা করেছিল সেই আবেদনের টাকা আমরা এবার যাদেরকে শেয়ার দিচ্ছি তাদেরটা মূলধন স্থানান্তর করব, যাদেরটা ফেরত দিচ্ছি তাদেরকে ব্যাংক হিসাব বলে ফেরত বলে লিখব। তাহলে মনে রাখবেন যে পরিমাণ টাকা শেয়ার আবেদন বলে আগে ক্রেডিট করা হয়েছিল, ওই পরিমাণ টাকায় আমরা আগে শেয়ার আবেদন বলে কি করব, ডেবিট করব। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ওই একবারে 2,88,000 টাকায় আমাদের লিখতে হবে, আমরা লিখলাম। এবার দেখেন আমরা শেয়ার যেহেতু এখানে অবহার ছিল, তার মানে আমরা 1 টাকা ছাড়ে শেয়ার ইস্যু করেছিলাম, তো সেই 1 টাকা এখন আমাদের কি ক্ষতি বা লস, সেই হিসাবে আমরা এখানে, যদিও এটা সম্পদ হিসাবে মনে করা হয়, আমরা এখানে শেয়ার অবহার বলে লিখব, শেয়ার অবহার হিসাব ডেবিট। আমি এখানে ছোট করে টাকাটা লিখে দিচ্ছি। প্রথমে দেখেন আমরা যে শেয়ার আবেদন আমাদের এখানে ছিল 32,000 গুণ 9, মানে আগের ওই টাকা, আর এখানে হলো আমরা শেয়ার অবহার, মানে কি যাদেরকে আমরা শেয়ার দিচ্ছি তাদের টাকাই অবহারে স্থানান্তর হবে। মনে রাখবেন শেয়ার আমি ইস্যু করছি কত, 30,000, তাহলে 30,000 গুণ 1, তাহলে এইটাই হলো আমাদের শেয়ার অবহার ডেবিট। এবার দেখেন যাদেরকে আমি শেয়ার দিচ্ছি তাদের সেই পরিমাণ শেয়ার মূলধন আমার কি হবে, ক্রেডিট হবে। তাহলে আমরা এখানে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কত শেয়ার আমি ইস্যু করছি এখানে, 30,000 শেয়ার। আর মনে রাখবেন যে শেয়ার মূল্য সর্বদাই মূল দামে ক্রেডিট হয়। যেহেতু আমরা এখানে শেয়ারের মূল দাম ছিল 10 টাকা, আমরা যদি অধিহারে অর্থাৎ 1 টাকা বেশি শেয়ার ইস্যু করতাম তাহলেও আমাদের এখানে 10 আসতো। যদি আমরা এখানে 1 টাকা কমে, যেহেতু এখানে 1 টাকা কমে আমরা অবহারে শেয়ার ইস্যু করেছি, তাও আমাদের এই মূল টাকা যেটা 10, যেটা শুরুতেই ছিল, ওই 10 টাকায় মূলধন হিসাবে ক্রেডিট করতে হবে। তার মানে আমাদের এখানে মূলধন হিসাব ক্রেডিট হবে 3 লক্ষ টাকা। তার আগে এখানে আমাদের শেয়ার অবহার 30,000 টাকা আমাদের লিখতে হবে ডেবিট, আর এখানে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবার দেখেন যে আমরা বাকি আছে এখনও 2,000, যেহেতু আমরা আবেদন পেয়েছিলাম 32,000, ওই 2,000 শেয়ার আমরা এখন কি করব, ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে শেয়ার যখন আবেদন পাই তখন আমরা যেহেতু ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম, এখন যেহেতু আমরা শেয়ার ওই যে 2,000 শেয়ারের আবেদনের টাকা ফেরত দিয়ে দিচ্ছি, তাই আমাদের এখন কি করতে হবে, ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। তাহলে ব্যাংক হিসাব আমরা ক্রেডিট করব। তবে কত শেয়ার, 2,000, কত টাকা করে, 9 টাকা করে। এখানে একটা ব্যাখ্যা দেখেন যে আমরা শেয়ার আবেদন পেয়েছিলাম 9 টাকা করে, তাহলে ফেরতের সময়ও আমাদের 9 টাকা করেই ফেরত দিতে হবে। এইবার দেখেন আমরা ডেবিট ক্রেডিট মিলাবো, তার মানে এখানে 9 দুগুণে কত হয়, 18,000, তাহলে এখানে আমাদের 18,000 টাকা ক্রেডিট হবে। এবার দেখেন আমরা একটু ডেবিট ক্রেডিট মিলাবো, আপনারা একটু বুঝে নেন। প্রথমে শেয়ার আবেদন আগেরটাই ডেবিট করলাম, আর এবার দেখেন আর ওই যে পরিমাণ শেয়ার আমরা ছাড়ে, যে পরিমাণ প্রতি শেয়ারে ছাড়ে ইস্যু করেছিলাম 30,000 শেয়ার যেহেতু আমরা বন্টন করছি, ওই পরিমাণ টাকায় আমাদের এখন কি করতে হবে, শেয়ার অবহার বলে ডেবিট করতে হবে, যেহেতু এটা আমাদের ক্ষতি। তো এটা আমরা প্রথম অবস্থায় সম্পদ বলে লিখি, তাই এখানে শেয়ার অবহার ডেবিট করলাম। এবার দেখেন যাদেরকে শেয়ার দিচ্ছি তাদের শেয়ারের পরিমাণ কত, 30,000 শেয়ার, তাহলে 30,000 মূল দামে শেয়ার অবহার মূলধন হিসাব ক্রেডিট, বাকি 2,000 শেয়ার আমরা কি করছি, ফেরত দিয়ে দিচ্ছি, তাই আমাদের এখানে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এইটা ছিল আমাদের শেয়ার বন্টনের জাবেদা। এবার দেখেন পরে আরেকটা জাবেদা যেটা বলা হয়েছে যে কোম্পানি অবলেখকের কমিশন বাবদ নগদ 30,000 টাকা প্রদান করে। তাহলে আমাদের এখানে শেয়ার অবলেখকের কমিশন একটি পক্ষ, আর যেহেতু আমরা নগদে কমিশনটা দিচ্ছি তাহলে আমাদের আরেকটি পক্ষ হলো ব্যাংক হিসাব। তাহলে এখানে আমরা লিখব অবলেখকের কমিশন হিসাব ডেবিট, এটা আমাদের খরচ।
তবে যদিও এইটা আমরা এখন সম্পদ হিসাবেই লিখব। আর ব্যাংক হিসাব ক্রেডিট, এখন দেখেন নগদে প্রদান করার কথা বলেও আমরা ব্যাংক হিসাব করছি কেন? কারণ মনে রাখবেন শেয়ার সংক্রান্ত লেনদেন সর্বদাই ব্যাংকের মাধ্যমেই হয়ে থাকে, তাই আমরা এখানে ব্যাংক হিসাব, আমাদের এর আশপাশে সম্পদ, তাই এখানে ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে। তাহলে প্রথমটা দেখেন অবলেখকের কমিশন যেটা খরচ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর ব্যাংক সম্পদের আশপাশে ক্রেডিট, টাকা হবে কত? 30,000 টাকা। তো এইটাই ছিল আমাদের মূলত খ প্রশ্নের অ্যান্সার। এবার গতে দেখেন বলা হয়েছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের দুইটি সাইড থাকে, একটি হলো সম্পদ আর একটি হলো দায় ও মালিকানা সত্ত্ব। তো প্রথমে আমরা সম্পদ সমূহ বা সম্পদ সাইডটা আগে করব। তো এখানে আমাদের প্রথমে লিখতে হবে সম্পদ সমূহ। আমরা এখানে লিখলাম সম্পদ সমূহ। এই সম্পদ সমূহের মধ্যে প্রথমে আমাদের স্থায়ী সম্পদ আসবে, যেহেতু স্থায়ী সম্পদ এখানে আছে। তো স্থায়ী সম্পদের মধ্যে দেখেন আমাদের প্রথমে আছে কি? জমি। তাহলে আমরা এখানে প্রথমে জমি বলে লিখলাম। স্থায়ী সম্পদে আমাদের জমি ছিল কত? 50,000 টাকা। আমরা এখানে শেষ টাকার ঘরে লিখলাম, যেহেতু জমির সাথে কোনো কাজ নেই। এবার দেখেন আমাদের ব্যাংক জমা, যেটা চলতি সম্পদ বলে আমরা লিখব। চলতি সম্পদ, চলতি সম্পদে এখানে আমাদের লিখতে হবে প্রথমে ব্যাংক জমা। তাহলে আমাদের এখানে ব্যাংক জমাতে আমাদের মূলত যেগুলো ব্যাংক হিসাব আমরা একটু আগে যে খতিয়ান দিয়ে জাবেদা করেছিলাম, সেখানে যেগুলো ব্যাংক হিসাব ডেবিট হয়েছিল সেগুলো যোগ, আর যেগুলো ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছিল সেগুলো বিয়োগ। তো প্রথমে আমাদের ব্যাংক হিসাব ডেবিট হয়েছিল 2,88,000, আমরা এখানে 2,88,000 লিখলাম। সাথে আমাদের এই যে ফেরত যেটা, সেটা আমাদের 18,000 যেটা ক্রেডিট ছিল, আর আরেকটি ছিল অবলেখকের কমিশন, যেটা আমাদের 30,000 টাকা। এই মিলে আমাদের ব্যাংক হিসাবের ব্যালেন্স ছিল আমাদের কত? 2,40,000 টাকা। যদি আমরা ব্যাংক হিসাবের খতিয়ান করতাম তাহলেও এই টাকাই পেতাম। এইবার দেখেন আমাদের লিখতে হবে অসমন্বয়কৃত, অসমন্বিত বা অসমন্বয়কৃত যাই লেখেন ব্যয়। তার মানে যেগুলো আমাদের খরচ বা ক্ষতি, সেইগুলো আমরা জানি এখানে সম্পদ হিসাবে লিখব। প্রত্যেক বছরেই একটা অংশ অবলম্বন করা হবে, সেই জন্য আমরা এখানে অসমন্বয়কৃত ব্যয় বলে লিখব। সেটা হলো শেয়ার অবহার। আমরা এখানে লিখলাম শেয়ার অবহার একটা আইটেম, যেটা ছিল 30,000 টাকা, আমরা এখানে লিখলাম। আরেকটি ছিল আমার অবলেখকের কমিশন, আমরা এখানে লিখলাম অবলেখকের কমিশন। এই অবলেখকের কমিশন ছিল আমাদের 30,000 টাকা। তাহলে মোট এই দুইটা মিলে আমাদের এখানে কত? 60,000 টাকা। এইবার আমরা আমাদের আর কোনো সম্পদ নেই, তার মানে জাবেদায় যেগুলো ডেবিট হয়েছিল সেইগুলোই এখানে আসবে, এটা মাথায় রাখতে হবে। সেইগুলোই আমরা এখানে সম্পদ হিসাবে লিখব। তো আমাদের এই টাকাগুলো যোগ করলে হচ্ছে কত? 3,50,000 টাকা। 50,000, 2,40,000 আর 60,000, তার মানে এখানে আমাদের আসবে হলো 3,50,000 টাকা। এবার এই টাকাটা আমরা এখানে কি করব? ক্লোজ করে দেব। এবার দেখেন আমরা হলো দায় ও মালিকানা সত্ত্ব বলে আমরা লিখব। তাহলে আমরা এখানে লিখব দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব, এটাই লিখি। শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা শেয়ার হোল্ডার সত্ত্ব যাই লেখেন। তো এখানে প্রথমে আমাদের দায় কি আছে? এখানে কোনো দায় নেই, শুধুমাত্র শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা শেয়ার মূলধন বলেই আছে। তাই আমরা এখানে প্রথমে লিখব শেয়ার মূলধন। শেয়ার মূলধনের অংশটাই আমরা এখানে যেহেতু করছি, শেয়ার মূলধনের অংশে প্রথমে আমাদের লিখতে হবে অনুমোদিত শেয়ার বা অনুমোদিত মূলধন। তো আমরা এখানে অনুমোদিত মূলধন। তো এই অনুমোদিত মূলধন মানে যে পরিমাণ শেয়ার যখন আমরা কারবার গঠন করেছি আমরা অনুমোদন নিয়েছিলাম, তো সেখানে ছিল যে প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 40,000 শেয়ার। তাহলে আমরা এখানে লিখব যে প্রতি শেয়ার 10 টাকা করে 40,000 শেয়ার, 40,000 শেয়ার, 40,000 শেয়ার। তো প্রতি শেয়ার 10 টাকা করে 40,000 শেয়ার হলে আমাদের এখানে হবে কত? 4 লক্ষ টাকা। আমরা এই 4 লক্ষ টাকা প্রথম কাজ হবে এটা ক্লোজ করে দেবো আমরা, কারণ এটা কোম্পানির শেয়ার না, মানে মূলধন না, জাস্ট অনুমোদন পেয়েছিলাম সেটা। তাই আমরা এখানে শেয়ার মূলধন, এরপরে অনুমিত মূলধন দিয়ে কোলন চিহ্ন দিয়ে প্রতি শেয়ার 10 টাকা করে 40,000 শেয়ার। এবার দেখেন ইস্যু, বিলি ও আদায়। তো এখানে ইস্যু করেছিলাম 30,000 শেয়ার, আমরা বিলিও করেছিলাম 30,000 শেয়ার, আমরা আদায়ও করেছি আমরা 30,000 শেয়ার। সেজন্য আমরা এই তিনটা একত্রে লিখতে পারি। তো আমরা এখানে লিখব ইস্যু, বিলি ও আদায়। ইস্যু, বিলি ও আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন। তো ইস্যু, বিলি ও আদায়কৃত মূলধন আমরা এখানে নিচেই লিখি যে প্রতি শেয়ার 10 টাকা করে, প্রতি শেয়ার 10 টাকা করে
30,000 শেয়ার, 30,000 শেয়ার। তাহলে 10 গুণ 30 করলে আমাদের কত হয় এখানে? 10 গুণ 30 করলে আমাদের হবে এখানে 3 লক্ষ। তাহলে আমরা এখানে লিখব হলো 3 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে লিখলাম 3 লক্ষ টাকা। এবার দেখেন আমাদের আর একটা ছিল কি, এটা আমরা লিখব জনসাধারণের নিকট। তাহলে আমাদের যেহেতু জমি ক্রয় আছে আমাদের এখানে, তাহলে এখানে লিখব জনসাধারণের নিকট বা জনসাধারণের, আমি এখানে নিকটটাও লিখে দিই। আর আরেকটি হলো জমি ক্রয়। তাহলে এখানে জমি ক্রয়ের জন্য আমরা এখানে লিখব জমি ক্রয়ের জন্য। জমি ক্রয়ের জন্য আমরা দেখেন জমি ক্রয়ের জন্য প্রতি শেয়ার 10 টাকা করে, প্রতি শেয়ার 10 টাকা করে কত শেয়ার? 5,000 শেয়ার। তাহলে 5,000 শেয়ার গুণ 10 করলে আমাদের এখানে হবে কত? 50,000 টাকা। তাহলে আমরা এই 50,000 যোগ করে পাচ্ছি কত? 3,50,000। তার মানে দেখেন আমাদের দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব আর মোট সম্পদ মিলে গেল। তো এই 3,50,000, এই 3,50,000, এটাই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।